কি অবস্থা বাচ্চারা, কেমন আছো? চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। তো আজকে আমাদের মেবি এটা চতুর্থ পর্ব। আর এই পর্বে আমরা দেখবো হচ্ছে আহ মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম। আর এই টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে 10 মার্ক মাস্টলি আসে। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে এই পর্বটা খুব মনোযোগ সহকারে এবং নোট করে ফেলবার সাথে সাথেই, বুঝতে পারছো? আর ছোটখাটো যে সকল টেকনিক গুলো আছে এগুলো খাতায় সব নোট করে ফেলবা, এখান থেকে মাস্টলি কোশ্চেন আসে। ওকে, আমাদের টপিকের নাম হচ্ছে আজকে পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্ট বা মৌলের পর্যাবৃত্ত ধর্ম। এখন দেখো, মৌলের পর্যাবৃত্ত ধর্ম আসলে কিন্তু অনেকগুলো আছে। আর পর্যাবৃত্ত ধর্মটাকে একটু খেয়াল করো। ধরো আমাদের যেই পিরিয়ডিক টেবিলটা, এটা এইভাবে থেকে এদিকে বিস্তৃত। ওকে, এইভাবে, এরকম ভাবে, এইভাবে আছে। হ্যাঁ, এইভাবে আছে। ওকে, এখন পর্যাবৃত্ত ধর্মটা কি? মানে আমি দেখবো যে যে মৌলগুলো, যে আমরা ধরো আমি একটু লিখি, আমরা যে 5টা সিলেবাস আছে 5টা লিখি। 1 নম্বরে দেখবো হচ্ছে ধাতব ধর্ম, 2 নাম্বার অধাতব ধর্ম, 3 নাম্বার পারমাণবিক ব্যাসার্ধ, 4 নাম্বার আয়নীকরণ শক্তি, 5 নাম্বার ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি 6 নাম্বার তড়িৎ ঋণাত্মকতা। তো কথা, ওকে, আমাদের মেবি ভিডিও 2টা হতে পারে, তো আমরা 2টা ভিডিওতে এই সম্পূর্ণ 6টা এক্সপ্লেইন করব। এখন এক্সপ্লেইনের ভিতরে একটু খেয়াল করো, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নিক শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা, এগুলার সাথে পরমাণুর যে পিরিয়ডিক টেবিল আছে এর ডান থেকে বাম থেকে ডানের দিকে গেলে কিরকম সম্পর্ক হবে, অর্থাৎ মৌলগুলো কমবে না বাড়বে, কেন কমবে কেন বাড়বে, উপর থেকে নিচের দিকে গেলে মৌলগুলোর আয়নীকরণ শক্তি অথবা ধরো অধাতব ধর্ম অথবা কি বলে ইলেকট্রন আসক্তি, এগুলো বাড়বে না কমবে কেন বাড়বে, বেসিক্যালি এই নিয়ে আলোচনা করবো আর কি, এই পুরো টপিকটা আর কি। ওকে, আর এই টপিকটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, খুব মনোযোগ সহকারে এইটা শেষ করবা, এখান থেকে 10 মার্ক মাস্টলি আসে। ওকে ওকে ওকে, আমরা শুরু করি। একটু প্রথমটা দিয়ে শুরু করি। প্রথমে আছে ধাতব ধর্ম। ওকে, ধাতব ধর্মের আগে একটু ধাতু দেখো। ধাতব ধর্ম বলতে যে সকল মৌলগুলো ধাতুর মতো আচরণ করে বা ধাতব আচরণ করে। এখন ধাতুর মতো কারা আচরণ করবে, ন্যাচারালি কি? আচ্ছা, ধাতব ধর্ম একটু দেখো, যে সকল মৌলগুলো ধাতুর মতো আচরণ করে, ধাতুর মতো আচরণ করে, আচরণ করে, যেমন ধাতুর মতো আচরণ কি? যে সকল, এটা তোমরা নাও লিখতে পারো, তোমাদের ডেফিনেশন আমি সুন্দরভাবে লিখে দিচ্ছি, ডেফিনেশনটা একটু লিখে বলো। যে সকল মৌলসমূহ ইলেকট্রন ত্যাগ করে ধাতব আয়নে পরিণত হয়, তাদের ধাতু বলে বা তাদেরই ধাতব ধর্ম আছে। ওকে, বুঝতে পারছি। ফর এক্সাম্পল ধরো সোডিয়াম, একটা ইলেকট্রন ত্যাগ করে কি উৎপন্ন করবে?
সোডিয়াম প্লাস আয়ন উৎপন্ন করবে। বুঝতে পারছি? এ হচ্ছে তার ধাতব আয়ন। ওকে, যেমন ধরো ক্যালসিয়াম। ক্যালসিয়াম কি করবে? সে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে স্টেবল হওয়ার জন্য। তোমাদের মনে আছে যে স্টেবল হইতে গেলে তোমরা একটু সংক্ষেপে একটু বোঝো, কোন একটা মৌল যদি সে স্টেবল হতে চায় তাহলে তার সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন 8টা ইলেকট্রন রাখতে হবে। এখন দেখো সোডিয়ামের এর সর্বশেষ কক্ষপথে 11টা ইলেকট্রন আছে, তো সে কি করবে? সে একটা ইলেকট্রন ছেড়ে দিলেই তার সর্বশেষ কক্ষপথ বা সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন দাঁড়ায়। ক্যালসিয়ামের সেম, তার সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, তো এই 2টা ইলেকট্রন ছেড়ে দিলেই সে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, অর্থাৎ তার ইলেকট্রন 18 হয়ে যায়। সেজন্যই এরা ইলেকট্রন ছাড়ার প্রবণতা দেখায়। যেমন তো এর ধাতব আয়ন কি হবে? ধাতব আয়ন হচ্ছে 2 প্লাস প্লাস 2টা ইলেকট্রন। ওকে, এটা হচ্ছে তার ধাতব ক্রম বা ধাতব আয়নের ইয়ে। ওকে, এই হচ্ছে ধরো এদেরকে বলা হচ্ছে ধাতু এবং এদের ধর্মটাই হচ্ছে ধাতব ধর্ম। এখন পর্যায় সারণীতে একটু খেয়াল করো। পর্যায় সারণীতে কোন দিক থেকে কোন দিকে গেলে ধাতব ধর্ম বাড়বে, কোন দিক থেকে কোন দিকে গেলে ধাতব ধর্ম কমবে, একটু খেয়াল করো। আমি একটু আঁকতেছি। এই ধরো টেবিল। ওকে, আমার পর্যায় সারণী এই সাপোজলি ধরো এখানে আছে কি হাইড্রোজেন, তারপরে কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি এক্সেট্রা এক্সেট্রা। ওকে, এখন একটু খেয়াল করো, মনে রাখবা যে সকল মৌলগুলো তারা ইলেকট্রন খুব তাড়াতাড়ি ছাড়তে পারে বা ইলেকট্রন ছেড়ে দেয় সেগুলি হচ্ছে ধাতু। আর ইলেকট্রন কারা তাড়াতাড়ি ছাড়ে? এই পর্যায় সারণী বাম থেকে ডানের দিকে গেলে ধাতব ধর্ম কমে যায়, অর্থাৎ এই বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমে। ওকে, সেম ভাবে উপর থেকে যখন নিচের দিকে যাবা, উপর থেকে নিচের দিকে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। বুঝতে পারছি? পর্যায় সারণীতে যদি তুমি বাম থেকে ডানের দিকে যাও তাহলে তোমার ধাতব ধর্ম কমবে, আর উপর থেকে যখন নিচের দিকে যাবা তোমার ধাতব ধর্ম বৃদ্ধি পাবে, ইনক্রিজ হবে। এখন এর কারণটা কি, এর রেজনটা একটু বোঝো। এর আগে একটু রেজনটা বোঝা হচ্ছে যে ধরো এই হচ্ছে একটা পরমাণু, এর মাঝখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস। ওকে, এর চারপাশে ইলেকট্রন গুলা থাকে। এখন দেখো এখানে থাকে ইলেকট্রন, প্রোটন থাকে পজিটিভ চার্জ বিশিষ্ট, অনেকগুলো প্রোটন থাকে। এর চারপাশে ইলেকট্রন থাকে যেগুলো হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট। এই নেগেটিভ চার্জ বিশিষ্ট প্রোটন কি করে? প্রোটন গুলো এই নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন গুলোকে নিচের দিকে টানতে থাকে, যার ফলে দেখা যায় এই বহিস্থ যে ইলেকট্রন, এই বাহিরের যে ইলেকট্রন গুলো, এগুলো কিন্তু এইখানের ইলেকট্রন যেই বলে এদিকে টানতেছে, সেই ফোর্সটা এই বাহিরের ইলেকট্রন গুলো পায় না। ওকে, তো দেখা গেছে যে যাদের আকার বড় হয়, যাদের পারমাণবিক আকার বড় হয়, তাদের সর্ববাহিরের যে ইলেকট্রনটা সেটা ছেড়ে দিতে সুবিধা হয়, সেটা ছেড়ে দিতে তারা খুব দ্রুত ছেড়ে দিতে পারে। এই কারণে কি হয়, দেখা গেছে যে যখন তার আয়তন সাইজ ছোট তাদের ধাতব ধর্ম অনেক কম, আর যাদের সাইজ বড় তাদের ধাতব ধর্ম বেশি। তো এইটার সাথে এখানের কি সম্পর্ক? পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে মৌলগুলোর আকার ছোট হতে থাকে, এখান থেকে এদিকে গেলে ছোট হতে থাকে, আর উপর থেকে নিচের দিকে গেলে আয়তন বৃদ্ধি পায়। বুঝতে পারছি? ক্লিয়ার? এখন দেখো এদিক থেকে যখন এদিকে যাবা আয়তন ছোট হতে থাকে, তো ছোট মানে কি, নিউক্লিয়াসটা তার ইলেকট্রন গুলোকে বেশি ফোর্স দিয়ে তার নিজের দিকে টেনে নিতে পারে, যার ফলে কি হয়, সহজে সেখান থেকে ইলেকট্রন ছাড়তে পারে না, ধাতব ধর্ম প্রকাশ করতে পারে না, পারলে সে আরো বাহির থেকে ইলেকট্রন নেয়। আর উপর থেকে নিচের দিকে গেলে তার সাইজটা বড় হতে থাকে, বড় হইতে গেলে কি হয়, তার সর্বশেষ যে ইলেকট্রন গুলো এগুলো খুব সহজে ছেড়ে দিতে পারে বা সরে যাইতে পারে, যার ফলে কি হয়, তার ধাতব ধর্মটা বৃদ্ধি পায়। বুঝতে পারছি? তার মানে দেখো হাইড্রোজেন থেকে লিথিয়ামের সাইজ বেশি, তাহলে তার ধাতব ধর্ম বেশি। তারপর হচ্ছে সোডিয়ামের তার থেকে বেশি ধাতব ধর্ম বেশি,
পটাশিয়ামের তার থেকে বেশি ধাতব ধর্ম বেশি। বুঝতে পারছি? ক্লিয়ার? অর্থাৎ উপর থেকে নিচের দিকে, বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমে, আর উপর থেকে নিচের দিকে গেলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। বুঝতে পারছি কেন? আর কেন বৃদ্ধি পায় সেটা আমি এক্সপ্লেইন করলাম। কারণ নিউক্লিয়াস এবং যে ইলেকট্রন তাদের মধ্যবর্তী দূরত্ব। ওকে, ক্লিয়ার? আসো এবার সেম ভাবে আমরা 2 নাম্বার একটু দেখি। 2 নাম্বার হচ্ছে অধাতব ধর্ম। 2 নাম্বার অধাতব অধাতব ধর্ম। সেম ভাবে একটু বোঝো, এই এর ভাবে আমি তোমাদের অলরেডি বলছি অধাতব ধর্ম কি হয়, এদিক থেকে এদিকে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়, উপর বাম থেকে এটা কি বলে এদিকে গেলে কি হয়, অধাতব ধর্ম বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচের দিকে গেলে হ্রাস পায়, কমে যায়। বুঝতে পারছি কেন কমে যায়? কারণ বাম থেকে ডানে গেলে তাদের নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যবর্তী যে দূরত্ব সেটা কমে যায়। তো কমে যদি যায় তাহলে কি করে, সে বাহির থেকে সে আরো ইলেকট্রন গুলোকে খুব ফোর্সলি অ্যাট্রাক্ট করতে পারে। বুঝতে পারছি? আর উপর থেকে যখন নিচের দিকে যাবে তখন তার সাইজটা বৃদ্ধি পাইতে থাকে। তো যার ফলে কি হয়, সে বাহিরের অরবিটে নতুন করে আরেকটা ইলেকট্রন আনাটা তার জন্য খুব কষ্টসাধ্য হয়ে যায়। যার ফলে কি করতে পারে, কি হয় উপর থেকে নিচের দিকে গেলে তার অধাতব যে ধর্ম, এই অধাতব ধর্ম কমে যায়। বুঝতে পারছি? তার উপর থেকে নিচের দিকে গেলে অধাতব ধর্ম হ্রাস পায় এবং বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। ক্লিয়ার? ওকে, আশা করি ক্লিয়ার। এবার আসো আমাদের পরবর্তী যে ধর্ম, অধাতব ধর্ম, এটা মোস্ট একটু ইম্পর্টেন্ট, এটা একটু পড়ো বুঝো। আমি আবার বলতেছি 3 নাম্বার, এটা ধরো পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ, এটা আমার প্রথমে পড়ানো উচিত ছিল, তাহলে আর একটু ভালোভাবে বুঝতাম। পারমাণবিক ব্যাসার্ধ একটু খেয়াল করো, এই হচ্ছে পিরিয়ডিক টেবিল। আমি সরি কয়েকবার রাখতেছি, এই হচ্ছে ধরো পিরিয়ডিক টেবিল। ওকে, এখন পিরিয়ডিক টেবিল হাইড্রোজেন, তারপরে কি লিথিয়াম, না মনে আছে, পটাশিয়াম, কে পটাশিয়াম সরি, তারপর হচ্ছে রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ওকে, এইভাবে এখানে হিলিয়াম, এইভাবে থাকে। এখন একটু খেয়াল করো, আমি অলরেডি তোমাদের বলছি পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, এদিক থেকে এদিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে, পারমাণবিক ব্যাসার্ধ কমে, আর উপর থেকে নিচের দিকে গেলে ব্যাসার্ধ বাড়ে, ব্যাসার্ধ বৃদ্ধি পায়। এখন কেন বাড়ে কেন কমে একটু খেয়াল করো, ব্যাসার্ধটা বাড়ে কেন আগে একটু বুঝি। উপর থেকে যখন নিচের দিকে যাবা তখন তার অরবিট বৃদ্ধি পায়। অরবিট মানে কি বুঝো? অরবিট মানে ওই যে প্রধান শক্তি স্তর, ধরো এ হচ্ছে তার নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াস, এই এক একটা হচ্ছে অরবিট এন, এই উপর থেকে প্রত্যেকটি পর্যায়ে তার একটা করে অরবিট বৃদ্ধি পায়। তো অরবিট যদি বৃদ্ধি পায় তাহলে তার সাইজটাও বৃদ্ধি পায়। নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনের, এই অরবিটের ইলেকট্রন গুলোর দূরত্ব বৃদ্ধি পেতে থাকে। বুঝতে পারছি? এই রেডিয়াস বৃদ্ধি পায়, রেডিয়াস ইনক্রিজ হয়, রেডিয়াস ইনক্রিজ হয়। বুঝতে পারছি? কিন্তু একটু খেয়াল করো এবার, তাহলে বুঝলাম উপর থেকে নিচের দিকে গেলে কি হয়, রেডিয়াস ইনক্রিজ হয়। কারণ কি, তাদের যে ব্যাসার্ধ ইনক্রিজ হলে বা রেডিয়াস যদি ইনক্রিজ হয়, ব্যাসার্ধ যদি ইনক্রিজ হয় তাহলে কি হয়, তার সাইজটাও বড় হতে থাকে। বুঝতে পারছি? এরকম যদি তার এক একটা অরবিট বাড়ে তাহলে তার সাইজটা বৃদ্ধি পায়। এখন যদি এবার আসো বাম থেকে ডানে গেলে কি হয়, বাম থেকে ডানে গেলে কি হয় দেখো, একই পর্যায়ে তুমি যদি বাম থেকে ডানের দিকে যাও তাহলে কি হয়, তার ব্যাসার্ধ মানে ব্যাসার্ধের ভিতরে ইলেকট্রন সংখ্যা বাড়ে, তার ব্যাসার্ধের ভিতরে কি হয়, যে ইলেকট্রন সংখ্যাগুলো বৃদ্ধি পায়, তার ব্যাসার্ধের ইলেকট্রন সংখ্যাগুলো বৃদ্ধি পায়, কিন্তু তার রেডিয়াস বৃদ্ধি পায় না। বুঝতে পারছি? রেডিয়াস বৃদ্ধি পায় না। যেমন ধরো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, কথা একটু খেয়াল করো। ধরো সোডিয়ামের কয়টা, প্রথমে 2টা,
তারপরে 8টা, ওকে, তারপরেরটায় 1টা। ওকে, বুঝতে পারছি, ক্লিয়ার? এখন দেখো, তার পরবর্তী বাম থেকে ডানে যাবে না, তুমি এদিক থেকে এদিকে যাবা, তাহলে তার ম্যাগনেসিয়ামের ধরো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন কয়টা? 12টা, তাহলে এখানে আরেকটা ইলেকট্রন বসে। অ্যালুমিনিয়ামের কয়টা? 13টা, এখানে আরেকটা ইলেকট্রন বসে। সিলিকনের কয়টা? আরেকটা। কথা বুঝতে পারছো, ক্লিয়ার? এখন একটু খেয়াল করো, বাম থেকে ডানে যখন যাবা তখন তোমার ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে না, রেডিয়াসটা ইনক্রিজ হচ্ছে না, ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, ইলেকট্রনের ঘনত্বটা বাড়তেছে। তো ইলেকট্রন ঘনত্ব যদি বাড়ে তাহলে কি হয়, এখানকার যে প্রোটন গুলা, এই প্রোটনও বাড়তেছে। এই প্রোটন কি হয়, এই ইলেকট্রন গুলোকে, যেহেতু চারদিকে শুধু ইলেকট্রন আর ইলেকট্রন, যে সে কি করতে খুব টান দিতে পারে, কাছাকাছি ধরে টান দিতে পারে। টান দিলে কি হয়, এই ইলেকট্রনটার সাইজটা ছোট হতে থাকে, সাইজগুলো ছোট হইতে থাকে, যার ফলে দেখা যায় যে বাম থেকে তুমি ডানের দিকে যত যাবা, মানে পারমাণবিক সংখ্যা বাম থেকে ডানে যত ইনক্রিজ হবে, তখন তাদের সাইজ গুলো ছোট হইতে থাকে। সাইজ ছোট হওয়া মানে কি, নিউক্লিয়াস এবং ইলেকট্রনের দূরত্ব কমতে থাকা। আমার কথা বুঝতে পারছি? তাহলে সাইজটা কেমন হয়, বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, ফলে পরমাণুর বা মৌলের সাইজ ছোট হতে থাকে। আর উপর থেকে নিচে দিয়ে গেলে তাদের অরবিট সংখ্যা বৃদ্ধি পায়, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব বেশি হয়, যার ফলে কি হয়, ব্যাসার্ধ বাড়তে থাকে। বুঝতে পারছি, ক্লিয়ার? ওকে, আমার মনে হয় তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আর এটার উপর ডিপেন্ড করে হচ্ছে তোমাদের সৃজনশীল কোশ্চেন গুলো আসে। যেমন ধরো একটা কোশ্চেন, সৃজনশীল কোশ্চেনটা আসে, আমি এখানে আরেকবার একটু বলে দিই। যেমন ধরো এরকম দেওয়া থাকবে না, এরকম একটা ব্যাসার্ধ তোমাকে দিবে, সৃজনশীল দিয়ে বলবে এই যৌগটা এক্স, এটা হচ্ছে ওয়াই, নিচের বা এখানে দেওয়া থাকে হচ্ছে জেড। হ্যাঁ, এখন তোমাকে কোশ্চেন করলো, কোশ্চেনটা কিভাবে একটু খেয়াল করো, পারমাণবিক ব্যাসার্ধতে কোশ্চেনটা কি হলো, নিচের মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধের ক্রমানুসারে সাজাও। এখন তুমি আমার একটু বলো তো, এই এক্স সবচেয়ে ছোট, এটা তুমি বের করতে পারছো, অথবা তোমার এখানে আরেকটাও দিয়ে দিল, ধরো এখানে এ দিয়ে দিল। এখন তুমি পড়বে বিপদের ভিতরে, এটা বিপদের ভিতরে না, যে কি রে, উপরের দিকে বুঝলাম, উপরের দিকে তো সাইজ ছোট, তাহলে এ এরও সাইজ ছোট, এক্স এরও সাইজ ছোট, তাহলে এই দুইজনের মধ্যে এক্স্যাক্টলি কার ছোট? আর নিচেও দেখতেছি ওয়াই আছে, জেড আছে, তাহলে এদের দুইজনের সাইজ দিতে বড়, এখন কে বড় কে ছোট এক্স্যাক্টলি? একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে উপর থেকে যখন নিচের দিকে যাবা তখন সাইজ ইনক্রিজ হতে থাকে, আর যখন বাম থেকে ডানে যাবা, তখন কি হবে, সাইজ কমতে থাকে, হ্রাস পেতে থাকে। এখন আগে টার্গেট নাও, ছোটটা বের করবা, তাহলে ছোটটা কোনটা, এখানে আগে উপরে চলে গেছে, এখন উপরে দেখো দুইটা মৌল আছে পাশাপাশি, একই পর্যায়ে দুইটা মৌল, দ্যাট মিনস আমার এই দুইটাই ছোট। এখন দুইটার ভিতরে কে ছোট, তখন আবার পাশাপাশি হিসাব করবা, যে বাম থেকে ডানে গেলে তো সাইজ ছোট হতে থাকে, তার মানে কি, এটা বামে আছে এটা ডানে আছে, তার মানে এর সাইজ ছোট, তার মানে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট, চেয়ে ছোট এক্স, সবচেয়ে ছোট কে, সবচেয়ে ছোট হলো এক্স, তুমি বের করছো। ওকে, তারপরে আসো, এখন এক্স এর থেকে কিন্তু এর সাইজ বড়, এক্স এর থেকে এর সাইজ বড়, ওকে, এর সাইজ বড়। এখন আসো, এবার নিচের দিকে যাও, নিচের দিকে যাইতে যাইতে দেখছো যে এই জায়গাতে এখন দুইজনই তো বড়, এখন এই দুইজনের ভিতরে কে বড়, সেম, বাম থেকে ডানে যাইলে কি হয়, সাইজ ছোট হইতে থাকে, আর বামে আসলে সাইজ বড় হইতে থাকে। তাহলে বাম থেকে এই দুইজনের ভিতরে ডানে আছে কে, জেড, তার মানে কি, এই ওয়াই থেকে জেড এর সাইজ ছোট, তার মানে কি এ থেকে জেড বড়, আর জেড থেকে ওয়াই বড়। বুঝতে পারছি, ক্লিয়ার? এই হচ্ছে তোমার সাইজের অনুকরণ হবে, তোমাদের সৃজনশীল কোশ্চেন গুলো এরকমই হবে, এরকম সব দিয়ে দিবে, নিচের ওয়াই এক্স, তারপর জেড, হোয়াটএভার যেটাই বলে, যে কার সাইজ ছোট কার সাইজ বড়, বুঝতে পারছো, এইভাবে প্রশ্ন করবে। অথবা এর ভিতর দিয়ে আবার কোশ্চেন করবে যে আয়নীকরণ শক্তি বেশি কার, তারপর ইলেকট্রন শক্তি কার, যদি আমরা একটু আলোচনা করবো, তাই আমি তোমাদের যেহেতু পারমাণবিক ব্যাসার্ধ পড়াচ্ছি তাই এটা দেখিয়ে দিলাম। ওকে, এই পর্বে এই পর্যন্ত কি থাক, আমরা নেক্সট পর্বতে আবার বাকি দুইটা শেষ করব, বাকি তিনটা শেষ করবো ইনশাআল্লাহ।